আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুনাইদ ইসলাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তাছাড়া হালকিনস্টাইনের একজন ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট ইনস্ট্রাক্টর। সো তোমাদের আজকের চ্যাপ্টারটা হবে হচ্ছে এক মালিকানা ব্যবসায়। সো এক মালিকানা ব্যবসার কোশ্চেনগুলা মানে কোশ্চেনের অ্যান্সারগুলা সব এক ধাঁচেরই হয়। মোদ্দা কথা, তুমি জাস্ট বৈশিষ্ট্যগুলো যদি পড়ে যাও আর এক মালিকানা ব্যবসার একটা সুন্দর সংজ্ঞা মুখস্থ করে যাও, পুরা চ্যাপ্টারটা থেকে তোমার যেমনই কোশ্চেন আসুক তেমন কোশ্চেনই তুমি অ্যান্সার করতে পারবা। কারণ তুমি ইনাফ বড় হইছো, বৈশিষ্ট্যের হেডিংগুলো মনে রাখতে পারলে বা বৈশিষ্ট্যের পয়েন্টগুলো মনে রাখতে পারলেই তুমি বেদম লিখতে পারবা কয়েক পেজ। ওকে, চলো শুরু করি। সো ফার্স্টে যে সৃজনশীলটা সেটা হচ্ছে কি, ঢাকা বোর্ড আসছিল, জনাব শফিক তার নিজস্ব কারখানায় মানসম্মত চামড়ার জুতা উৎপাদন করে বিভিন্ন বৃহদায়তন শিল্প কারখানায় সরবরাহ করে থাকে। তো জুতা উৎপাদন করে বৃহদায়তন শিল্প কারখানায় সরবরাহ করে। তাকে সহযোগিতা করার জন্য তার দুই বন্ধু শ্যামল ও সজল উক্ত প্রতিষ্ঠানে কর্মরত। তাকে সাহায্য করার জন্য কি কর্মরত। জনাব শফিকের উৎপাদিত জুতা মানসম্মত হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে তা ব্যাপকভাবে সমাদৃত। তিনি তার বন্ধুদের সহযোগিতায় নিজস্ব তত্ত্বাবধানের মাধ্যমে উৎপাদন কার্য পরিচালনা করেন। তিনি এখন আন্তর্জাতিক বাজারে প্রবেশ পরিকল্পনা করছেন। তো যাই হোক, ওনার একটা জুতা ফ্যাক্টরি আছে, বড় বড় কারখানায় দেয়, অনেক সুনাম অর্জন করছে, তার বন্ধুরা তাকে সাহায্য করে, কিন্তু তত্ত্বাবধান তার হাতে। মানে সে নিজের হাতে তার কন্ট্রোল। ওকে, এখানে তার বন্ধুরা কর্মরত আছে, বন্ধুরা তাকে হেল্প করতেছে, বাট তত্ত্বাবধান করতেছে কে? মালিক বা শফিক নিজে। ওকে, এটা এই পয়েন্ট একটু মাথায় রেখো। সো ব্যবসায়ী কি, সংজ্ঞা এটা কয়েকবার পড়ছি, বাট আবার দেখব। ব্যবসায়ে অসীম দায় বলতে কি বুঝো? অসীম দায় বলতে কি বুঝো? ওকে, সো এই দুইটাই আমরা একটু দেখি কর খতে। সো মুনাফা অর্জনের উদ্দেশ্যে, মুনাফা অর্জন ইটস আ মানে ইম্পর্টেন্ট পয়েন্ট। মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধভাবে পরিচালিত যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। যেটা ব্যবসা সংজ্ঞা সবচেয়ে পারফেক্ট হয় কখন? যখন তুমি এই মুনাফা অর্জন, বৈধভাবে, অর্থনৈতিক, এই তিনটা ওয়ার্ড উল্লেখ করো। ওকে, তো মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধভাবে পরিচালিত যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। এবার আসি ব্যবসার অসীম দায় কি। অসীম দায় মানে আনলিমিটেড লাইবিলিটিস, মানে আনলিমিটেড কি দায়ভার। সো এখানে ব্যবসায় অসীম দায় বলতে মালিকের বিনিয়োগকৃত নিজস্ব মূলধনের বাইরে, মানে ওই মালিক তার ব্যবসায় যেটুকু মূলধন, যেটুকু মানে অর্থ বিনিয়োগ করছে, তার বাহিরে কি, তার বাহিরে দায় সৃষ্টি হওয়াকে বোঝায়। অর্থাৎ ধরো মালিকের অনেক টাকা পয়সা আছে, ধরো মালিকের 10 লক্ষ টাকা আছে, ঠিক আছে, এর মধ্যে সে 5 লক্ষ টাকা ব্যবসায় ইনভেস্ট করছে। ওকে, সো অসীম দায় কাকে বলবে? অসীম দায় বলবে যখন মালিকের এই 5 লক্ষ টাকার পাশাপাশি এর অতিরিক্ত তার যে এক্সট্রা যে 5 লক্ষ টাকা আছে, 10 লক্ষ টাকার মধ্যে 5 লক্ষ টাকার ব্যবসায় ইনভেস্ট করছে, সো আর বাকি যে 5 লক্ষ টাকা আছে ওটার উপরেও যখন দায় সৃষ্টি হয়। ওকে, সো এটাকে বলবো আমরা কি অসীম দায়। সো এইখানে যদি আমি বলি যে ব্যবসায় দেনার জন্য, বা ব্যবসায় দেনা বলতে কি ব্যবসায় পাওনাদারদের জন্য, দেনার জন্য বা ধারের জন্য মালিকের বিনিয়োগকৃত মূলধন ও ব্যক্তিগত সম্পত্তি দায়বদ্ধ হয়। সো সে ব্যবসায় বিনিয়োগ করছে 5 লক্ষ, এটা তো দায়বদ্ধ আছেই, তার পাশাপাশি তার ব্যক্তিগত যে 5 লক্ষ টাকা সে তার নিজের কাছে রাখছিল সেটাও কি দায়বদ্ধ হয়ে থাকে। সো বিনিয়োগকৃত মূলধন দ্বারা দায় পরিশোধ করা সম্ভব না হলে মালিকের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে কি দেনা পরিশোধ করতে হবে। মানে সে যদি ব্যবসায় 5 লক্ষ টাকা বিনিয়োগ করছে, বিনিয়োগ করে সামহাও সে লস খাইছে, লস খাওয়ার কারণে পাওনাদারদের সে টাকা দিতে পারতেছে না, সেই ক্ষেত্রে সে এই 5 লক্ষ টাকা তো দায়বদ্ধ আছেই, সে 5 লক্ষ টাকা যখন এই মানে ধরো দায় খুব বেশি হয়ে গেল, 5 লক্ষ টাকা বেশি হয়ে গেল, সেই ক্ষেত্রে মালিকের যে পার্সোনাল 5 লক্ষ টাকা আছে সেখান থেকে কি করতে হবে, ওই বিনিয়োগ মানে পাওনাদারদের দায় পরিশোধ করতে হবে। ওকে, সো দেনা পরিশোধ করতে হয়। আর এক মালিকানা আর অংশীদারি ব্যবসায় কি থাকে, অসীম দায় থাকে। সো কোম্পানি ব্যবসায় এই অসীম দায় থাকে না, কোম্পানি ব্যবসায় সসীম দায় থাকে বা লিমিটেড দায় থাকে, যার কারণে কোম্পানি ব্যবসা অনেকে প্রেফারেবল মনে করে আর কি। সো আই হোপ তোমরা বুঝতে পারছো ব্যবসার অসীম দায় কি। এবার আসি জনাব শফিকের ব্যবসাটি কোন ধরনের সংগঠন। ওকে, কোন ধরনের সংগঠন?
দেখো জনাব শফিকের ব্যবসাটি একটি এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসা। সো গ অ্যান্সার করতে হলে আমি তোমাকে কি বলছিলাম, যে আগের ক্লাসগুলোতে বলছিলাম যে ফার্স্ট একটা জ্ঞানমূলক দিবা, তারপর তোমার নলেজটা শেয়ার করবা যে তুমি বই থেকে কি শিখছো, তারপর উদ্দীপকের সাপেক্ষে তোমার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবা। সো এখন যেহেতু এক মালিকানা ব্যবসা বলছো, এখন এক মালিকানা ব্যবসা সম্পর্কে তোমার নলেজ শেয়ার করবা, যে একক মালিকানায় গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত। গঠিত হবে, এরপর কি অপারেট করবে বা অর্গানাইজ করবে সে, তারপর কি কন্ট্রোল করবে সে, একজন কি একক মালিকানায়। এখন তাকে হলে কি এক মালিকানা ব্যবসা। এই ব্যবসায় মালিক নিজেই মূলধনের ব্যবস্থা করে, নিজেই মূলধন যোগান দেয়। সীমিত মূলধনের মাধ্যমে এই ব্যবসা গঠন করা হয়। সীমিত কেন? সীমিত বলার কারণ হচ্ছে যে মালিক একা যেহেতু ইনভেস্ট করে, তার কি একার পক্ষে খুব বেশি ইনভেস্টমেন্ট দেওয়া সম্ভব না। ঠিক আছে, কেউ যদি কোটিপতি না হয়, কেউ যদি লাখপতি, মানে মানুষজন কয়টা মানুষই বা কোটিপতি হয়, ওকে, তো সেই হিসাবে কি সীমিত মূলধন দ্বারা কি এই ব্যবসা ফার্স্টে শুরু করা হয়। ব্যবসার সব মুনাফা কি মালিক একাই ভোগ করে থাকে। সো আই নো যে তোমরা বই পড়ে আরও অনেক নলেজ গেইন করছো, সো মানে এক মালিকানা সম্পর্কে তোমার আরও তথ্য জানা আছে। তো এক্সাম হলে এইগুলা বেশি লেখার চেষ্টা করবা। এখন কথা হচ্ছে যে উদ্দীপকে আমরা কি দেখছিলাম, উদ্দীপকে দেখছিলাম যে কি তাকে সহায়তা করার জন্য তার বন্ধু শ্যামল এবং সজল উক্ত প্রতিষ্ঠানে কর্মরত। সো এখানে একটা কনফিউশন ক্রিয়েট হইতে পারে যে হ্যাঁ, এটা অংশীদারি ব্যবসা না কেন? কারণ তোমার বুঝতে হবে যে কি এখানে মালিক একজন, কারণ এখানে খুব স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে কি তত্ত্বাবধানে, নিজস্ব তত্ত্বাবধানে বলতে কি মানে নিজে সেটা দায়ভার নেবে, নিজে সেটা পরিচালনা করবে, নিজে সেটা নিয়ন্ত্রণ করবে। সো এটা একটা বড় কারণ এটা এক মালিকানা ব্যবসা হওয়ার। দ্বিতীয় কারণ হচ্ছে তারা কি উক্ত প্রতিষ্ঠানে কর্মরত, তারা উক্ত প্রতিষ্ঠানে একটা কাজ করে, উক্ত প্রতিষ্ঠানে চাকরি করে। ওকে, সো এটা একটা বড় ফ্যাক্টর। দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ, বন্ধুদের সহযোগিতায়, এখানে সহযোগিতার কথা বলা আছে, এখানে পরিচালনায় অংশগ্রহণ অথবা মূলধন বিনিয়োগের কথা কিছু বলা নেই। সো এই 3-4টা ফ্যাক্টরের কারণে আমরা বলতে পারি কি এটা একটা এক মালিকানা ব্যবসা। সো উদ্দীপকের সাপেক্ষে তুমি এই যুক্তিগুলো দেখে আসার চেষ্টা করবা, যে কি এখানে যেমন বলা হচ্ছে কি নিজস্ব কারখানায় মানসম্মত চামড়ার জুতা উৎপাদন করে, উৎপাদিত জুতা বিভিন্ন বৃহদায়তন শিল্প কারখানায় সরবরাহ করে থাকে। তাকে সহযোগিতা করার জন্য তার দুই বন্ধু শ্যামল ও সজল উক্ত প্রতিষ্ঠানে আছে, তারা নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে এখানে নিযুক্ত আছে। সো এখানে তারা কি একটা চাকরিজীবী হিসেবে নিয়োগ আছে, তারা কি মাস শেষে এখানে পারিশ্রমিক নিয়ে যায়। সো এরা লাভ ক্ষতির কি অংশগ্রহণ করার সুযোগ পান না, কারণ তারা ইনভেস্টর না, তারা কোম্পানির, তারা এই ব্যবসাটার মালিক না, তারা এই ব্যবসাটার মালিকের অংশীদার না, শুধু ব্যবসায়িক কাজে সহযোগিতা করতে পারেন। জনাব শফিকই ব্যবসায়ের একমাত্র নিয়ন্ত্রণকারী, তিনি একাই মুনাফা ভোগ করেন। সুতরাং বলা যায় জনাব শফিক কি এক মালিকানা ব্যবসা পরিচালনা করছেন। তো খুব সুন্দর করে কিন্তু অ্যান্সারটা লেখা আছে এদিকে। তুমিও কি করবা, অ্যান্সার করার সময় যে আমরা যে জিনিসটা করে থাকি, যে আমরা কি গতে প্রথমে লিখি, এক কথায় অ্যান্সারটা লিখি, দ্বিতীয়ত হচ্ছে নিজের নলেজটা শেয়ার করি, বাট যেটা করি যে আমরা জাস্ট উদ্দীপকটা আগে তুলি, উদ্দীপকটা তোলার পরে তারপর হচ্ছে কি আবার এই সাইকেলে ফিরে আসি। তুমি যেটা করার চেষ্টা করবা কি ফার্স্টে জ্ঞানমূলক লিখবা, তারপর অনুধাবন টাইপ মানে তোমার নলেজটা শেয়ার করবা, তারপর চেষ্টা করবা উদ্দীপকের সাথে মিক্স করে লিখা। ওকে, তুমি যদি উদ্দীপক শুরুতে একবার লিখে তারপর যদি ব্যাপারগুলো লিখো, মানে এই সাইকেলে আসো, এটা গহর মধ্যে এটা অ্যাপ্লিকেবল, এটা গহতে করতে পারো, বাট গয়ের জন্য যেহেতু পেজ বরাদ্দ বা নাম্বার বরাদ্দ, সেই হিসেবে উদ্দীপকের সাথে মিক্স করে লিখবা। আচ্ছা, এবার আসি জনাব শফিকের ব্যবসাটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখতে পারে। তো এখানে আবার একটা গুরু রচনা লিখতে হবে তোমাদের, আর অবশ্যই সেটা বইয়ের সাপেক্ষে লিখতে হবে, কারণ তোমার বইয়ে যা পড়ছো, হ্যাঁ বইয়ে যা পড়ছো এটা হুবহু তোমার মানে পরীক্ষা লেখার মতো করে মনে থাকবে না, তাই কি কিছু ভালো ভালো পয়েন্ট লিখে তারপর গুরু রচনা লিখো। ওকে, সো জনাব শফিকের এক মালিকানা ব্যবসাটি একটি অর্থনৈতিক উন্নয়নে অবশ্যই কি ইতিবাচক অবদান রাখতে পারে। এক কথা একটা সুন্দর কথা লিখছে। তারপর তুমি কি তোমার বেসিক নলেজটা শেয়ার করবে, যে একক মালিকানা ব্যবসায়ী ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ে মূলধন হিসেবে বিনিয়োগ করে ব্যবসা গঠন করে। সো একক মালিকানা ব্যবসা যারা করে বা যারা একা মালিক, তারা বেসিক্যালি কি তাদের সঞ্চয় থেকে, কেউ হয়তো একসময় চাকরিজীবী ছিল, যে চাকরির সঞ্চিত টাকা থেকে ব্যবসা শুরু করছে, অথবা বাপদাদার অনেক সম্পত্তি ছিল, ওই সম্পত্তির কি
একটা অংশভাগ বা একটা যেটা সঞ্চিত ছিল এত বছর, সেটা কি ব্যবসায় বিনিয়োগ করতেছে। সো এতে দেশের কি আয় এবং সম্পদ বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধির কি সুযোগ পাচ্ছে, ফলে দেশের সুষম অর্থনৈতিক কি উন্নয়ন হয়। এই যেটা সুন্দর করে যে দুইটা লাইন লিখলো, হ্যাঁ, উদ্দীপকের কথা না লিখে, অথবা যদি লিখলো যে হ্যাঁ তার এক মালিকানা ব্যবসা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাদের হচ্ছে বৈশিষ্ট্য অসীম, এরপর হচ্ছে মানে দেশের অনেক টাকা পয়সা আসে, এসব কথাবার্তা না লিখে তারা কি খুবই স্পেসিফিক কিছু সুন্দর কথা লিখছে। আয় বাড়ে, সম্পদ বাড়ে, এরপরে দেশের অর্থনৈতিক চালিকা শক্তি উন্নয়ন হয়। এইসব ওয়ার্ডগুলো কি মানে সুষম অর্থনৈতিক কাঠামো গঠন হয়, এইসব জিনিসগুলো কি লেখার চেষ্টা করবো। এরপর হচ্ছে কি উদ্দীপকের আলোকে ব্যাপারটা ব্যাখ্যা করার চেষ্টা করছি যে উদ্দীপকে জনাব শফিক তার নিজস্ব কারখানায় মানসম্মত চামড়ার জুতা উৎপাদন করে বিভিন্ন বৃহদায়তন শিল্প সরবরাহ করে। তার এই কারখানাটি এক মালিকানা ব্যবসার অন্তর্ভুক্ত। এখানে উৎপাদিত জুতা মানসম্মত হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান তা ব্যাপকভাবে সমাদৃত। তাই তিনি আন্তর্জাতিক। এখানে উদ্দীপকের কনসেপ্টটা তুলে ধরছে, বাট আমি তোমাকে প্রেফার করবো কি উদ্দীপক জাস্ট না তুলে দিয়ে তুমি উদ্দীপকের সাথে কানেক্ট করে তোমার বইয়ের ভাষাগুলো লেখার চেষ্টা করবো। উদ্দীপকের যদি 2টা ওয়ার্ড ইউজ করো, বইয়ের 10টা ওয়ার্ড ইউজ করবা বা 5টা ওয়ার্ড ইউজ করবা। ওকে, সো এবার আসবা তুমি হচ্ছে আর একটু পার্টিকুলারলি যুক্তি খণ্ডন করবা, মানে তুমি যুক্তি দেখাবা যে আসলেই কেন কি এটা অর্থনীতিতে অবদান রাখবে। তো জনাব শফিক উৎপাদিত জুতা যদি আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে তাহলে কি, তাহলে দেশে কি প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন। সেই কথাগুলো তুমি জানো অলরেডি। বৈদেশিক মুদ্রা অর্জন আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বিশ্বমানে মানসম্মত পণ্য উৎপাদনের জন্য সমাদৃত হবেন, ফলে বৈদেশিক বিনিময় বৃদ্ধি পাবে, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে। তার ব্যবসায়িক সাফল্য অনেকেই এরূপ ব্যবসায় গঠনে উৎসাহিত হবে। এতে দেশের কর্মসংস্থান কি নতুন সুযোগ তৈরি হবে। এভাবে জনাব শফিকের গঠিত এক মালিকানা ব্যবসা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে। তো এখানে বোগাস কথা দেখছো যে খুব কম লিখছে। এখানে রপ্তানির কনসেপ্টটা আনছে, বিদেশ থেকে প্রচুর কি বৈদেশিক মুদ্রার কনসেপ্টটা আনছে, তারপর অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারটা আনছে, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে, উৎসাহ বৃদ্ধি পাবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এখানে একটা টোটাল কি তুমি যে কথাগুলো জানো সেটাই কি খুব সুন্দর করে সাজায় লিখছে। সো সৃজনশীল মানে এটাই যে তুমি কতটা ক্রিয়েটিভভাবে অ্যান্সারটা করতে পারতেছো। ওকে, এবার হচ্ছে আমরা দিনাজপুর বোর্ডের একটা কোশ্চেন দেখি। সো ইটস অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন। এর আগে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, যেটা হচ্ছে কি একটা লুপ হোলের মধ্যে ফালাইতে নিয়েছিল যে এটাকে অংশীদারি হবে নাকি এক মালিকানা হবে। সেটা দেখি। তো সালাম কলেজের নিকট একটি স্টেশনারি দোকান পরিচালনা করে। সো দোকানটা কি স্টেশনারি দোকান, কলম কাগজ পেন্সিল বিক্রি হয়। সততা ও দক্ষতার কারণে তার ব্যবসাটা কি খুব লাভজনক হয়ে ওঠে। তাই সে তার পাশাপাশি একটা ফটোকপি মেশিন ও কম্পিউটার ক্রয় করে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এই জন্য সে মাসিক নির্দিষ্ট টাকার বিনিময়ে তার ভাইকে এই কাজে নিযুক্ত করে। বছরান্তে সালামের ভাই মুনাফা দাবি করে। সো স্টোরিটা যদি আরেকবার একটু বলি যে কি সালাম খুব ভালো ব্যবসা করে, স্টেশনারি দোকান, তার দোকানে হচ্ছে সে সততার কারণে অনেক লাভবান হওয়ার পরে সে দেখছে যে তার ব্যবসাটা আর একটু বড় করা উচিত। তার অনেক মুনাফা জমছে, তার কাছে অনেক সঞ্চয় জমছে, তাই একটা কম্পিউটার কিনছে, একটা ফটোকপি মেশিন কিনছে। এখানে তার ভাইকে কিসের নির্দিষ্ট টাকার বিনিময়ে, নির্দিষ্ট বেতনের বিনিময়ে কি করছে, ভাইকে এই কাজে নিযুক্ত করছে। কিন্তু ভাই কি করছে, বছরান্তে সালামের ভাই কি মুনাফা দাবি করছে। সো এটা কতটুকু যৌক্তিক এটা আমরা পরে দেখতেছি, তার আগে আমরা খ অ্যান্সারটা দেখি। সো এক মালিকানা ব্যবসা কাকে বলে? হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে এক মালিকানা ব্যবসার যে মেইন সংজ্ঞাটা এটা অবশ্যই তোমার কি খুবই সুন্দর করে জানা উচিত। এক মালিকানা ব্যবসার স্থায়িত্বের অভাব কেন, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো ফার্স্ট অফ অল, কোনো ব্যক্তি এককভাবে ব্যবসায় গঠন, নিয়ন্ত্রণ, মূলধন সরবরাহ, ঝুঁকি ও পরিচালনার দায়িত্ব গ্রহণ করে এবং মুনাফা এবং ক্ষতি একইভাবে ভোগ করে তাকে এক মালিকানা ব্যবসা বলে। খুবই চমৎকার একটা সংজ্ঞা। দেখি এখানে ফার্স্ট অফ অল যে একক ওয়ার্ডটা খুবই সুন্দর। একক ওয়ার্ডটা কি ইউজ করছে, এটা অনেকে ইউজ করতে ভুলে যাই। আমরা পরেরগুলো লিখি ঠিক আছে, বাট একক বা একজন মালিক এগুলো লিখতে ভুলে যাই। সো এককভাবে কি গঠন করে, ব্যবসা গঠন করার উদ্যোগ নেয়, নিয়ন্ত্রণ করে, একাই মূলধন সরবরাহ করে, মুনাফা বা ক্ষতির কি
ভাগ একাই বহন করে, তার পাশাপাশি কি এটার পরিচালনা কি সে একাই করে থাকে। সো একে বলবো কি আমরা এক মালিকানা ব্যবসা বলবো। তো এই সবগুলো পয়েন্টই চেষ্টা করবো কি তুলে ধরার। সেকেন্ড অফ অল কি কোশ্চেন ছিল যে এক মালিকানা ব্যবসায় স্থায়িত্বের ঝুঁকি থাকে কেন, মানে এক মালিকানা ব্যবসা যে মানে লং টাইম চলবে সেটার কি একটা রিস্ক থাকে, যে লং টাইম চলতেও পারে নাও চলতে পারে, তো এটাকে বলে কি স্থায়িত্ব আর কি। সো এই ক্ষেত্রে এক মালিকানায় গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত সংগঠনকে এক মালিকানা ব্যবসা বলে, বাট অ্যান্সারটা খুব সুন্দর হয় নাই। ফার্স্ট লাইনে কি লেখা উচিত যে কি যে একজন মালিকের ইচ্ছা বা অনিচ্ছার উপর নির্ভর করে এই ব্যবসায় পরিচালিত গঠনীয় নিয়ন্ত্রিত হয়ে থাকে, তাই এর স্থায়িত্ব কি আশঙ্কাজনক বা ঝুঁকিপূর্ণ, বা এর স্থায়িত্ব কি স্থায়িত্বের অভাব রয়েছে। যে মালিক যদি মন চায় যে আজকে দোকানে যাব, আজকে যদি মন চায় যে আজকে দোকানটা বন্ধ রাখবো, আমাকে কেউ কিছু বলার নাই। আজকে যদি মালিক বলে যে হ্যাঁ ব্যবসা অনেক করছি, আমার একটু রিটায়ারমেন্ট দরকার, ব্যবসা বন্ধ করে দেবো, ব্যবসা বন্ধ করে দিতে পারে। অথবা দেখতেছে যে আমার লস হচ্ছে, আমি আর ব্যবসাটা টিকায় রাখতে পারতেছি না, ব্যবসা ইচ্ছা করলে কি করতে পারবে, বন্ধ করতে পারবে। কারণ কি, কারণ একজন মালিকের ডিসিশন, একজন মালিকের সো এই কনসেপ্টটা শুরুতে লেখার চেষ্টা করবা। ওকে, তারপর তুমি লিখতে পারো যে এক মালিকানা ব্যবসা অ্যাকচুয়ালি কাকে বলে, তারপর আর কিছু বৈশিষ্ট্য লিখতে পারো যে এক মালিকানা ব্যবসায় স্থায়িত্ব মালিকের ইচ্ছা বা অনিচ্ছার উপর নির্ভর করে। সো এই লাইনটা শুরুতে হওয়া উচিত ছিল। সো মালিকের মৃত্যু, হ্যাঁ আরও কিছু জিনিস কি, মালিকের মৃত্যু, শারীরিক অসুস্থতা, দেউলিয়া মানে কি তার প্রচুর দায় বেড়ে গেছে, তার সম্পদের তুলনায় তার দায় বেশি হয়ে গেছে, মানে সে একদম নিঃস্ব। তো সে যখন একদম নিঃস্ব হয়ে যায়, আদালত তাকে কি দেউলিয়া ঘোষণা করে। ওকে, দেউলিয়া ঘোষণা করা মানে কি এই ব্যক্তিকে আর কেউ ঋণ দিবে না, এই ব্যক্তি থেকে আর কেউ ঋণ চাবেও না, বিকজ সে কি একদম নিঃস্ব। সো এক মালিকানা ব্যবসায় স্থায়িত্ব মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে, মালিকের মৃত্যু, শারীরিক অসুস্থতা, দেউলিয়া হয়ে যাওয়া ইত্যাদি কারণও কি ব্যবসায় যে কোনো সময় কি বন্ধ হয়ে যেতে পারে, তাই এক মালিকানা ব্যবসায় স্থায়িত্বের অভাব পরিলক্ষিত হয়। এবার আসি উদ্দীপকের সালামের ব্যবসাটি কোন প্রকৃতি। সেম কোশ্চেন তোমার রিপিটেডলি আসতেছে, তুমি কি, তাই আমি তোমাকে বললাম যে এই ধরনের কোশ্চেন অ্যান্সার করার জন্য তোমার সবচেয়ে বেস্ট হয় বৈশিষ্ট্যগুলো জানা। বৈশিষ্ট্য কি তুমি তোমার খাতার মধ্যে নোট করতে পারবা, এক পেজে নোট করতে পারে, পুরো চ্যাপ্টারটা কিন্তু লিটারালি এক পেজের। ওকে, তুমি এক মালিকানা ব্যবসা একটা খাতার মধ্যে এক মালিকানা ব্যবসার সংজ্ঞাটা লিখলা, তারপরে বৈশিষ্ট্যগুলো লিখলা, শেষ, এই চ্যাপ্টার লিটারালি শেষ। ওকে, আর বাদ বাকি যেগুলো আছে যেমন অর্থনৈতিক উন্নয়ন কি হতে পারে, কর্মসংস্থান কীভাবে সৃষ্টি করতে পারে, কিভাবে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে পারে এক মালিকানা ব্যবসা, এগুলো হচ্ছে তুমি বই পড়ে যা নলেজ গেইন করছো ওগুলোর সাপেক্ষে লিখতে পারবা। বাট বাসায় যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি কি সুন্দর হবে। কারণ সৃজনশীল মানে আমি আবারও বলি, সৃজনশীল অর্থই হচ্ছে কি ক্রিয়েটিভিটি। সো তুমি যত ক্রিয়েটিভলি অ্যান্সার করতে পারো, এটা ডিপেন্ড করবে আমার প্র্যাকটিসের উপর, যেটা আমরা জীবনও করি না, আমি পার্সোনাল নিজেও করি নাই। উদ্দীপকের সালামের ব্যবসাটি এক মালিকানা ব্যবসা। সো এখন হচ্ছে এক মালিকানার ব্যবসা সম্পর্কে তোমার পার্সোনাল নলেজটা শেয়ার করবো, তুমি বই থেকে যা শিখছো। এক মালিকানা ব্যবসা একক মালিকানায় পরিচালিত এক মালিকানা ব্যবসা বলে স্বল্প পুঁজি নিয়ে সহজেই ব্যবসা গঠন ও পরিচালনা করতে পারে। স্বল্প পুঁজি নিয়ে, এটা খুবই সুন্দর একটা ওয়ার্ড, যে স্বল্প পুঁজি নিয়ে কি যে কেউ ব্যবসা পরিচালনা করতে পারে, প্রয়োজনে কর্মচারী সাথী নিয়ে ব্যবসা চালায়। তো এখানে দেখো যে উদ্দীপকের কনটেক্সটের সাথে মিল রেখে সে একটা সুন্দর লাইন লিখছে দিই। ওকে, তবে লাভ ক্ষতি কি মালিক একাই বহন করে। সো বইয়ে অনেক লাইন আছে, বাট উদ্দীপকের সাথে বা স্টোরির সাথে কনসেপ্ট মিল রেখে কি উপরের নলেজগুলো শেয়ার করছে সে। তো প্রয়োজনে কর্মচারীর সাথে নিয়ে ব্যবসায় চালায়, তবে লাভ ক্ষতি কি মালিক একাই বহন করে। এবার উদ্দীপকের কনসেপ্টটা আসছে যে উদ্দীপকের কি সালাম একটা স্টেশনারি দোকান পরিচালনা করে, সততা নিশ্চয়ের কারণে ব্যবসা ভালো করছে, ব্যবসা একাই পরিচালনা করে, ব্যবসা পরিধি কি ছিল, সীমিত ছিল, আর স্বল্প পরিসরে উপযুক্ত স্থানে গঠিত বলে সে ব্যবসায় কি দ্রুত সাফল্য অর্জন করে। সো এইসব বৈশিষ্ট্য কি এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য, যার সাথে কি সামঞ্জস্য। সুতরাং বলা যায় সালামের পরিচালিত ব্যবসাটি কি প্রকৃতভাবে এক মালিকানা ব্যবসার অন্তর্ভুক্ত। ওকে, সো আই হোপ এটা আর বেশি ডিসকাশন করার কিছু নাই। সালামের ভাইয়ের মুনাফার দাবির যৌক্তিকতা বিশ্লেষণ কর। সো এখন আসো যে আসলে কতটা যৌক্তিক তার এই মুনাফাটা দাবি করা। সেটা ব্যাপারটা অবশ্যই অযৌক্তিক, কারণ একটা মানুষ মুনাফা দাবি করতে পারে কখন, যখন কিনা তার এই বৈশিষ্ট্যগুলো থাকে। কোন বৈশিষ্ট্য, এককভাবে কি গঠন করবে, সে এককভাবে না হোক সে কি গঠনে অংশগ্রহণ করবে, ব্যবসাটা গঠনে অংশগ্রহণ করবে, নিয়ন্ত্রণে অংশগ্রহণ করবে, মূলধন সরবরাহে অংশগ্রহণ করবে, কোনো ধরনের ঝুঁকি থাকলে সেটার ভাগিদার হবে, পরিচালনার দায়িত্বে অংশগ্রহণ করবে।
শুধুমাত্র এই ধরনের ব্যাপারগুলোর সাথে রিলেটেড হলে সে কি হবে, মুনাফা দাবি করতে পারবে, কারণ সে কি ব্যবসার একটা মালিক। ব্যবসায় দুইজন মালিক হলে আমরা জানি অংশীদারি ব্যবসা বলে, বাট এখানে বলার সাপেক্ষ হচ্ছে কি, কারণ তার ভাই কি চাইছে, কি দাবি করে বসছে, মুনাফা দাবি করে বসছে। সো মুনাফা দাবি কখন করতে পারবে, শুধুমাত্র যখন সে গঠনে অংশগ্রহণ করবে, নিয়ন্ত্রণ করার ক্যাপাবিলিটিস রাখবে। এই গঠনে অংশগ্রহণ আর নিয়ন্ত্রণে ক্যাপাবিলিটি কখন রাখবে, যখন সে মুনাফাটা কি, মুনাফা মানে মূলধন সরবরাহ করবে। এরপরে ঝুঁকি গ্রহণ করবে, ব্যবসায় যত ধরনের ঝুঁকি আছে সেটা দায়ভার নেবে, আর কি পরিচালনার দায়িত্ব নেবে। সো আর সালামের ভাই কি শুধুমাত্র একটা কাজে নিয়োজিত, সেটা কি, এই পরিচালনার দায়িত্বে। সেখানে কম্পিউটার আছে আর কি ফটোকপি মেশিন আছে, এই কম্পিউটার আর ফটোকপি মেশিনে কি তার ভাই দায়িত্বপ্রাপ্ত। সো এটা অবশ্যই কি অযৌক্তিক। সো উদ্দীপকে সালামের ভাইয়ের ব্যবসাটি কি মালিক নয় বলে মুনাফা দাবি, এই বিষয়টি কি অযৌক্তিক। সো আবার হচ্ছে সেম, তুমি একটু নলেজ শেয়ার করবা যে কি এক মালিকানা ব্যবসায় মালিক নিজস্ব দায়িত্বে অর্থ সংস্থান করে, প্রয়োজনে কর্মচারীর সাথে কি নিজে ব্যবসায় পরিচালনা করে, তবে মুনাফা বা ক্ষতি উভয় কি মালিক একাই বহন করবে। ওকে, আচ্ছা এবার উদ্দীপকের সাপেক্ষে যদি বলি যে উদ্দীপকের সালামের স্টেশনারি দোকানটি তার সততা ও দক্ষতার কারণে খুব লাভজনক হয়ে ওঠে, তাই সে এর পাশাপাশি একটা ফটোকপি মেশিন এবং কম্পিউটার ক্রয় করে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এই জন্য মাসিক নির্দিষ্ট টাকার বিনিময়ে তার ভাইকে এই কাজে নিযুক্ত করে, উপরান্তে তার ভাই মুনাফা দাবি করে। সো এটা ছিল কি মেইন স্টোরিটা। সেই সাপেক্ষে সেইখানে হচ্ছে কি যার যুক্তি খণ্ডনটা করার চেষ্টা করছে যে সালাম ব্যবসায়িক কাজের সহায়তার জন্য তার ভাইকে নিযুক্ত করে, ভাই যেহেতু এই ব্যবসায় কোনো মূলধন বিনিয়োগ করেনি, সেক্ষেত্রে কি সে ব্যবসায় বিনিয়োগকারী বা অংশীদার নয়। এই দুইটা ওয়ার্ড খুবই সুন্দর, ঠিক আছে, এগুলো লেখার চেষ্টা করবো। বিনিয়োগকারী বা অংশীদার নয়, মালিকানা ব্যবসায় মালিক তার লাভের সম্পূর্ণ অংশ একাই ভোগ করে, তাই এই ক্ষেত্রে সালামের ভাই কোনো অংশ, মুনাফার কোনো অংশ পাওয়ার কি অধিকার রাখে না। সুতরাং বলা যায় বছর শেষে উক্ত মুনাফা দাবি করা তার জন্য সম্পূর্ণ কি অযৌক্তিক। ওকে, এবার আসি চট্টগ্রাম বোর্ডে একটা কোশ্চেন দেখি, ইম্পর্টেন্ট। সো মিস্টার রহমান একজন ফল ব্যবসায়ী, ঢাকার কারওয়ান বাজারে সে একজন কি ব্যবসায়ী, ফল ব্যবসায়ী। কারওয়ান বাজারে তার আড়ত রয়েছে, তিনি নিজেই তার ব্যবসায় যাবতীয় কাজ তদারকি করে। সো নিজেই কি করে, তদারকি বলতে কি পরিচালনা করে অথবা নজরদারি করে, ঠিক আছে। সো কখনো আম, কাঁঠাল, তরমুজ বিক্রি করে, আবার কখনো আনারস, আপেল ও খেজুর বিক্রি করে। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ফল ব্যবসায়ীদের নিকট তিনি একজন জনপ্রিয় ব্যবসায়ী। তিনি সবসময় একটি নীতি মেনে চলে। নীতিটা কি, সৎ ব্যবসায়ী সবসময় সুখী। খুব একটা রিলেভেন্ট কিছু না, বাট উদ্দীপকের মধ্যে আমাদের হাইলাইটেড দুইটা ওয়ার্ড আছে, সেটা কি, একটা হচ্ছে সে ফল ব্যবসায়ী, মানে বোঝা যাচ্ছে ছোটোখাটো ব্যবসা করে। তারপর কি সে নিজেই এই ব্যবসার কি করে, তদারকি করে। এ থেকে আমরা বুঝতে পারতেছি কি এটা কি এক মালিকানা ব্যবসা। ওকে, আর তেমন কিছু জানার প্রয়োজন নেই, বাকিটা লেখার সময় আমরা উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখে লিখবো। এবার ক আর খ এর মধ্যে দেখি। সো প্রত্যক্ষ সেবা কি আর পরিবেশ দূষণ বলতে কি বোঝা, টোটালি কি আউট অফ মানে রেগুলার আসে এমন ধরনের কোশ্চেন না ক আর খটা। সো হ্যাঁ, কটা আবার যদিও আসে যে গ্রাহকদের প্রত্যক্ষভাবে সেবা কর্ম প্রদানের মাধ্যমে। সো এই অ্যান্সারটা লেখার সময় এই সেবা ওয়ার্ডটা বা সেবা কর্ম ওয়ার্ডটা খুব বেশি ইম্পর্টেন্ট, মানে এটা তোমার লিখতেই হবে মাস্ট, বাকি যে আমার চাই তা লিখো। সো গ্রাহকদের প্রত্যক্ষভাবে লেখার কারণ হচ্ছে যে ডিরেক্টলি, ধরো তুমি চুল কাটবা, চুল কি সে ওয়াইফাইয়ের মাধ্যমে কেটে দিবে অথবা নাকি অনলাইনে বসে কেটে দিবে? তুমি অনলাইনে আমার ক্লাস করতে পারতেছো, বাট চুল তো আর অনলাইনে কাটতে পারবে না, রাইট? সো এখানে তোমার ডিরেক্টলি বসে সে যখন তোমার চুল কেটে দিচ্ছে সেটা একটা সেবা কর্ম। যখন তুমি ডাক্তারের কাছে যাচ্ছ, সে যখন তোমার ডিরেক্ট অস্ত্রোপচার করতে মানে অপারেশন করতেছে অথবা কি তোমার চেক আপ করতেছে, সেটা কি প্রত্যক্ষভাবে বা ডিরেক্টলি। সো প্রত্যক্ষ সেবা কর্ম প্রদানের বিনিময়ে অর্থ উপার্জন করাকে প্রত্যক্ষ সেবামূলক ব্যবসা বলে। যেমন ডাক্তারি, উকালতি, ইঞ্জিনিয়ারিং, ওকে, বা নাপিত। সো এগুলো সবগুলোই প্রত্যক্ষ সেবা। সো প্রত্যক্ষ সেবা, এই প্রত্যক্ষ ওয়ার্ডটা আর সেবা ওয়ার্ডটা দুইটা খুব মাস্ট ইম্পর্টেন্ট। এবার আসি পরিবেশ দূষণ কি। সো প্রাকৃতিক বিভিন্ন উপাদানের পানি, বায়ু, মাটির সাথে জীবনের যে স্বাভাবিক ভারসাম্য বিদ্যমান তা কোনো কারণে তা ব্যাহত হলে বা প্রকৃতিতে কোনো
তার নেতিবাচক মানে কি নেগেটিভ, নেতিবাচক প্রভাব প্রতিফলিত হলে তাকে পরিবেশ দূষণ বলে। ক্লিয়ার? সো এখানে খুব সুন্দর একটা সংজ্ঞা দিছে, একটা সংজ্ঞা খুব ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করতে পারো, কারণ তোমাদের অলরেডি একটা চ্যাপ্টার আছে এটার উপরে। সো খুব কমন কোশ্চেন আসলে এটাই খুব আসে। প্রাকৃতিক বিভিন্ন উপাদানের সাথে জীবনের স্বাভাবিক ভারসাম্য, স্বাভাবিক যে ব্যালেন্সটা আছে, ওটা ব্যালেন্স যদি কোনো কারণে কি মানে বিঘ্ন ঘটে বা মানে অপোজিটটা হয়ে থাকে, আর যদি প্রকৃতিতে তার নেতিবাচক বা নেগেটিভ কোনো কি প্রতিফলিত হয় বা নেগেটিভিটি যদি নেগেটিভ এফেক্ট যদি রিফ্লেক্টেড হয়, তাহলে কি সেটাকে আমরা পরিবেশ দূষণ বলবো। ওকে, এবার পরিবেশ দূষণ মানুষ সহ অন্যান্য জীবজন্তু তাদের পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন দূষণ ও বিষাক্ত পদার্থের মাধ্যমে পরিবেশ দূষিত হয়, যা মানুষের স্বাভাবিক চলাফেরা ও জীবনযাপনে বাধা সৃষ্টি করে। স্বাভাবিক চলাফেরা আচ্ছা, পরিবেশ দূষণ সম্পর্কে তোমরা ইনাফ জানো, ছোটবেলা থেকে পড়ে আসতেছো, তোমরা ইনাফ লিখতে পারো। বাট এরকম সুন্দর সংজ্ঞা লিখতে পারলে তোমার 2 নাম্বারটা খুব এনশিওর হয়। তো কি এই প্রথম 2টা লাইনটা কয়েকবার পড়ার মাধ্যমে কি মুখস্থ করে নিতে পারো। এবার আসি মিস্টার রহমানের ব্যবসাটি কোন ধরনের, সেম কোশ্চেন 3বার আসলো, তাই রাইট? সো অবশ্যই কি এটা একটা এক মালিকানা ব্যবসা। এবার তুমি এক মালিকানা ব্যবসা সম্পর্কে যা জানো, যা পারো, যত বৈশিষ্ট্য জানো লেখার চেষ্টা করো। বাট যখন এটা লেখার চেষ্টা করো, মানে উদ্দীপকের সঙ্গে যখন মিশানোর চেষ্টা করবা, তখন কি উদ্দীপকের সাথে ম্যাচ খায় এমন ব্যাপারগুলো আনবা। যেমন উদ্দীপকের মধ্যে অসীম দায়ের ব্যাপারটা তোলে নাই। ওকে, তো তুমি এখানে লিখতে পারো অসীম দায়ের কনসেপ্টটা, যে হ্যাঁ এক মালিকানা ব্যবসা হচ্ছে অসীম দায় থাকে, তারপর কি মালিক একা মুনাফা ভোগ করে, এগুলো তুমি এখানে লিখো, প্যারা নেই। বাট এখানে লেখার সময় কি রিলিভেন্ট কথাবার্তাগুলো লিখবা। যে রিলিভেন্ট কথাবার্তা কি, যে মালিক একা বা মালিক নিজে ব্যবসা পরিচালনা করে, এটা এক মালিকানার বৈশিষ্ট্য। দ্বিতীয়ত হচ্ছে যে কি স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে, স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে, কারণ এখানে কি আপেল, আনারস, ফল জাতীয় খাবারগুলোর কি কথা উল্লেখ করা আছে। সো রিলেভেন্টগুলো মানে রিলেভেন্ট বৈশিষ্ট্যগুলা উদ্দীপকের সাথে যখন লিখবা তখন লিখবা, আর শুরুতে তুমি তোমার মতো করে বেশ কয়েকটা বৈশিষ্ট্য লিখতে পারো। সো এক মালিকানা ব্যবসা হলো একক মালিকানায় গঠিত ও পরিচালিত ব্যবসা, যে কেউ স্বল্প পুঁজি নিয়ে সহজেই এই ব্যবসা গঠন ও পরিচালনা করতে পারে। সো এই ব্যবসায় মুনাফা মালিক একাই ভোগ করে, আবার ক্ষতি হলে সে একাই বহন করে। ওকে, তারপর হচ্ছে উদ্দীপকের কনসেপ্টটা আনবা, যে কি তার একটা আড়ত আছে, কারণ বাজারে তার ফলের আড়ত আছে, ব্যবসায় কখনো আপেল, কখনো আনারস, কখনো আম, কখনো কাঁঠাল, যাই হোক। সো তিনি সীমিত চাহিদার পণ্য মৌসুম ভেদে বিক্রি করেন। খুব সুন্দর একটা ওয়ার্ড লিখছে, এটা তোমাদের এক মালিকানা ব্যবসার চ্যাপ্টারটার মধ্যে এইসব ধরনের কথা লেখা আছে। কি এক মালিকানা ব্যবসায় কি মৌসুম ভেদে সীমিত চাহিদার জন্য ব্যবসা করে থাকে। তো সীমিত চাহিদা বলতে একটা নির্দিষ্ট এরিয়াকে কেন্দ্র করে ওই এরিয়ার চাহিদা পূরণের স্বার্থে সে ব্যবসা পরিচালনা করে। তো একজন ফল ব্যবসায়ী, ধরো তোমার এলাকার ফল ব্যবসায়ী তোমার এলাকার মানুষজনকে কি সার্ভ করে, সে ধরো বিভিন্ন জায়গায় ইম্পোর্ট করে না বা এক্সপোর্ট করে না। সো এটাই আর কি, যে মৌসুম ভেদে সীমিত চাহিদা পূরণ করে। সো বৈশিষ্ট্য অনুযায়ী যা এক মালিকানা ব্যবসায়ীরা করে থাকে, সুতরাং বলা যায় মিস্টার রহমানের বিষয়টি কি, ব্যবসাটি কি এক মালিকানা ব্যবসা। ওকে, সো এবার গতে কি ছিল, মিস্টার রহমানের ব্যবসায়ের মতো প্রতিষ্ঠানগুলো কি দীর্ঘদিন টিকে থাকা সম্ভব? অবশ্যই সম্ভব, সে যদি কি নীতি ও নিষ্ঠার সাথে ব্যবসায়ের বেসিক রুলস রেগুলেশন ফলো করে যদি কি ব্যবসাটা পরিচালনা করে। সো এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য তোমার ওই লাস্টের লাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট আর কি, যে কি সৎ ব্যবসায়ী সবসময় সুখী, এটার সাথে একটু সামঞ্জস্য রেখে কি ব্যবসা মানে অ্যান্সারটা করার চেষ্টা করবো। সো ব্যবসায়ী নৈতিকতা অনুসরণকারী মিস্টার রহমানের ব্যবসায়ের মতো প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন টিকে থাকতে পারে। ওকে, সো ব্যবসায়ী দীর্ঘস্থায়ী সমৃদ্ধি অর্জনের জন্য মূল্যবোধ নৈতিকতা অনুসরণ আবশ্যক। অবৈধ ব্যবসা সীমিত সময়ের জন্য লাভবান হলেও কি এটা লং রানে কাজ করে না। ওকে, সো আর্থিকভাবে লাভবান হলেও কি দীর্ঘমেয়াদে তার পক্ষে ব্যবসা ভালো করা সম্ভব হয় না। ওকে, সো এছাড়া ব্যবসায়ের দীর্ঘস্থায়িত্বটা এটা মানে মানে কতটা লম্বা হবে, এর লাইফ স্প্যান, এটা ডিপেন্ড করে আবার কার উপরে, মালিকের নিজের উপরে। যে মালিক যদি চায় যে ব্যবসা পরিচালনা করাটা আগায় যেতে, তো অবশ্যই কি সে ব্যবসাটা আগায় যেতে পারবে বা ব্যবসাটা পরিচালনা করে যেতে পারবে। ওকে, এখানে বাধা দেওয়ার মতো কেউ নেই।
সো উদ্দীপকে মিস্টার রহমান মৌসুমী ফলের ব্যবসা করেন ঢাকা সহ বিভিন্ন জায়গায়, যাই হোক একজন জনপ্রিয় ব্যবসায়ী, তিনি নিজেই তার ব্যবসায় যাবতীয় কাজ সঠিকভাবে তদারকি করে, সেখানে সঠিকভাবে তদারকি করে বা মনিটর করে। তিনি সবসময় এটি নীতি মেনে চলে, তা হলো কি সৎ ব্যবসায়ী সবসময় সুখী। সেখানে সৎ ওয়ার্ডটাই কি ইম্পর্টেন্ট। সো এটার সাপেক্ষে কি এখানে মূল্যবোধ, নৈতিকতা এগুলো সে কি ফলো করে থাকে। সো এখানে তুমি অবৈধ ব্যবসার কয়েকটা কনসেপ্ট তুলে ধরতে পারো। পরের পেজে যদি দেখি যে আরও কিছু ব্যাপার আছে যে কি মূল্যবোধ নৈতিকতা মেনে ব্যবসার করার মাধ্যমে তার মানসিক প্রশান্তি বিরাজ করে, মানে ওই উক্তিটাকে সে বিশ্লেষণ করলো আর কি। তো নৈতিকতা মেনে চলায় ক্রেতারা তার প্রতি একটি কি উত্তম ধারণা পায়, যা ব্যবসার ক্ষেত্রে তার কি সুনাম স্থায়ীভাবে প্রতিষ্ঠা করে। সেটা ব্যবসার সুনাম কি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ দুইজন ফল ব্যবসায়ী, একজন ফরমালিন দেয় আরেকজন ফরমালিন দেয় না, একজন ওজনে কারচুপি করে একজন ওজনে কারচুপি করে না। তো তুমি জানো যে তুমি প্রথমবার যার কাছে যে ঠকছো, তুমি সেকেন্ড টাইম ওকে আর চান্স দেওয়ার মানে ওকে সেকেন্ড টাইম চান্স দেওয়ার পসিবিলিটি খুবই কম। সো এখানে সততা বা নিষ্ঠা, মূল্যবোধ, নৈতিকতা এগুলা কি মানে সুনামকে স্থায়ীভাবে কি একটা মানে স্বীকৃতি দেয়। এতে ভবিষ্যতে তার ক্রেতা বা ভোক্তার পরিমাণও কি আরও বাড়তে থাকবে। প্রতিযোগিতাপূর্ণ পরিবেশেও কি অন্য ব্যবসায়ীর সাথে তিনি খাপ খায় চলতে পারবেন। তার পাশাপাশি পর্যাপ্ত মুনাফা অর্জনের মাধ্যমে ব্যবসায় তিনি কি স্থায়ীভাবে টিকিয়ে রাখতে সক্ষম হবে। সুতরাং বলা যায় মিস্টার রহমানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে দীর্ঘদিন ব্যবসায় টিকে থাকা সম্ভব। খুবই ইজি একটা অ্যান্সার, বাট এগুলো মাথায় আসতে হয় পরীক্ষার হলে। তো ইট রিকোয়ার্স প্র্যাকটিস যত বেশি করবা। সো এখানে কী কী জিনিস আছে আমি তোমাকে বলি। এরকম ধরনের কোশ্চেন আসতে পারে, অবশ্যই আসতে পারে। মূল্যবোধ ও নৈতিকতা এটা একটা বড় জিনিস। এগুলা কি দেয়? মালিকের মানসিক প্রশান্তি দেয়। দ্বিতীয়ত হচ্ছে ক্রেতারা তার প্রতি কি উত্তম ধারণা রাখে। এখানে কি ব্যবসায় সুনাম বৃদ্ধি পায়, ওই লোকের সুনাম বৃদ্ধি পায়, যার কারণে কম্পিটিটিভ মার্কেটে বা কি প্রতিযোগিতামূলক পরিবেশে কি এই ব্যবসা সাস্টেন করে বা এই ব্যবসা পরিচালনা করার মতো মানে সক্ষমতা রাখে, বা দেউলিয়া বা লসের মুখোমুখি হয় না, যার কারণে কি ব্যবসাটা লং টাইমে পরিচালনা হতে পারে, ওকে, পরিচালনা করা যেতে পারে। সো আই হোপ তোমরা বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা যশোর বোর্ডের দিকে আগাই। নিয়ামত হোসেন 10 বছর ধরে চট্টগ্রাম শহরে একটি মুদি দোকান চালাচ্ছে। গ্রাহকের সাথে তার সম্পর্ক ভালো, যুক্তিসঙ্গত দামে গ্রাহকের রুচি অনুযায়ী পণ্য বিক্রি করে। প্রতিযোগিতার মধ্যেও তার গ্রাহক বেড়েছে, ওই যে আগের কোশ্চেনটাই, কারণ তার সুনাম ছিল, যার কারণে ক্রেতারা তার কাছেই কি লয়াল। যখন তিনি বড় আকারে দোকান দেওয়ার কথা ভাবছে, এজন্য তার অধিক টাকার প্রয়োজন। ব্যবসা বড় করতে চাচ্ছে, তার কি অধিক টাকার প্রয়োজন। সো বন্ধু রহিম তার ব্যবসায়ী কি পুঁজি বিনিয়োগ করতে চান, ব্যাংকও ঋণ দিতে রাজি। সো ফার্স্ট অফ অল কার কথা বলছে? নিয়ামত হোসেনের কথা বলছে। অনেক বছর ধরে ব্যবসা করতেছে, ব্যবসায় তার সুনাম ভালো, প্রতিযোগিতা ভালো। এখন সে ব্যবসাটাকে বড় করতে চায়। এখন ব্যবসাটা বড় করার জন্য তার কাছে কি ইনাফ টাকা পয়সা নেই, কিন্তু রহিম ব্যবসায় বিনিয়োগ করতে চায় কর্মচারী হিসেবে না, বিনিয়োগ করতে চায়, আবার কি ব্যাংকও ঋণ দিতে রাজি। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে তাহলে আমরা উদ্দীপকটা মোটামুটি বুঝছি। এবার হচ্ছে কি আমরা ক আর খটা অ্যান্সার করি। প্রমিতকরণ কাকে বলে? বাণিজ্যের মধ্যে পড়ছিলাম, রাইট, আই হোপ সো। শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় কেন? এটা খুব বেশি আসে, এটা ইম্পর্টেন্ট। প্রমিতকরণ বা বিপণন ও ক্রয় বিক্রয়ের সুবিধার্থে পণ্যের আকার, ওজন, রং বিবেচনা করে পণ্যের মান নির্ধারণ করাকে প্রমিতকরণ বলে। সো বিপণন ও ক্রয় বিক্রয়ের সাথে, বিপণন মানে কি, যে পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াকে বিপণন বলে আর কি। সো বিপণন ও ক্রয় বিক্রয়ের সুবিধার্থে পণ্যের আকার, ওজন, রং বিবেচনা করে পণ্যগুলোকে ক্যাটাগরাইজ করা করাকে এর পণ্যের মান নির্ধারণ করাকে কি বলবো আমরা? প্রমিতকরণ বলবো। ওকে, যে প্রোডাক্টের মান। সো এটা তোমরা অলরেডি জানো। এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলা সেটা কি শুরুর দিকে এগুলো ইম্পর্টেন্ট, বাট আকার, ওজন, রং বিবেচনা করে পণ্যের মান নির্ধারণ, এই দুইটা ওয়ার্ড মানে এই দুইটা কনসেপ্ট মাস্ট কি অ্যান্সার করার সময় উল্লেখ করব। এবার আসি শিল্পকে কেন
উৎপাদনের বাহন বলা হয়ে থাকে। সো এটা সংজ্ঞার মধ্যে অ্যাকচুয়ালি কি এটার টোটাল অ্যান্সারটা চলে আসে, যার কারণে কি তুমি শুরুতে সংজ্ঞা দিয়ে লিখতে পারো যে কি এটা উৎপাদনের বাহন, কারণ কি যে মানে এই প্রক্রিয়ার মাধ্যমে বা শিল্পের মাধ্যমে কি প্রাকৃতিক সম্পদ বা কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণ করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা হয়। এটা লিখতে পারো। মানুষের প্রয়োজন পূরণের জন্য বিভিন্ন পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করাই কি শিল্পের কাজ। অর্থাৎ ব্যবসায়ী উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের দ্বারাই কি সংগঠিত হয়ে থাকে। এই জন্য শিল্পকে কি বলা হয়? উৎপাদনের বাহন বলা হয়ে থাকে। এবার আসি উদ্দীপকে নিয়ামত হোসেনের কর্মকাণ্ডে এক মালিকানা ব্যবসায়ের কোন সুবিধাটি ফুটে উঠেছে? এক মালিকানা ব্যবসার কোন সুবিধাটি ফুটে উঠেছে? সো এখানে খুবই স্পেসিফিক তোমার কাছে অ্যান্সার চাইছে। এখানে বলে নাই যে এখানে কি ব্যবসা, ওকে, বা এখানে বলে নাই যে কি কি বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যের কারণে এটি একটি এক মালিকানা ব্যবসা। এখানে বলছে যে কোন সুবিধাটি ফুটে উঠেছে একটা এক মালিকানা ব্যবসার, মানে ব্যবসা পরিচালনার। এখানে আসো, উদ্দীপকে নিয়ামত হোসেনের কর্মকাণ্ডে এক মালিকানা ব্যবসার প্রত্যক্ষ সম্পর্ক সুবিধাটি ফুটে উঠেছে। সো এখানে তুমি যদি দেখো প্রত্যক্ষ সম্পর্ক বা ডিরেক্ট রিলেশনশিপ বা ডিরেক্ট কানেকশন, সো এখানে তুমি দেখো যে সে কি একজন ছোট ব্যবসায়ী, ঠিক আছে, 10 বছর ধরে একটা ছোট ধরনের ব্যবসা করতেছে। এখন এই ব্যবসার মাধ্যমে গ্রাহকের সাথে তার সম্পর্ক ভালো, কারণ কি সে যুক্তিসম্মত দামে গ্রাহকের রুচি অনুযায়ী পণ্য বিক্রি করে, আবার কি সে গ্রাহকের সাথে কি ডিরেক্ট ইন্টারাকশন করে, মানে গ্রাহক তার কাছ থেকে সে পণ্য ক্রয় করে, সে গ্রাহকের সাথে রেগুলার কথাবার্তা বলতেছে, কনভারসেশনগুলো করতেছে। তো যার কারণে গ্রাহকের সাথে কি তার একটা প্রত্যক্ষ সম্পর্ক বিল্ড হয়েছে। ওকে, যেমন তুমি বড় বড় শোরুমগুলো ধরো, বাটা বা অ্যাপেক্সের মতো শোরুমগুলায় বাটার মালিক কিন্তু তোমার কাছে জুতা বিক্রি করে না, সে কর্মচারী নিয়োগ দিয়ে কর্মচারীরা তোমার কাছে কি জুতা বিক্রি করে। তো বাট এই ব্যবসায়ের ক্ষেত্রে কি এই ব্যাপারটা নাই। এই ব্যবসায় কি মালিক সরাসরি দোকানে বসে সে সরাসরি কি ব্যবসায়ী মানে গ্রাহকদের সেবা প্রদান করতেছে, তাদের চাহিদাগুলোকে শোনার চেষ্টা করতেছে, তাদের ডিমান্ড কি, তাদের ডিমান্ড অনুযায়ী সে সেই পরিমাণ প্রোডাক্ট দোকানে মজুত করতেছে। ওকে, তো এক মালিকানা ব্যবসার প্রত্যক্ষ সম্পর্ক বলতে মালিকের সাথে কর্মচারী ও গ্রাহকদের সরাসরি সম্পর্ককে বোঝায়। সো এই ব্যবসায় পরিধি ছোট হওয়ায় কি মালিক নিজেই তার ব্যবসা পরিচালনা করে। ওকে, এর ফলে গ্রাহকের সাথে তার কি খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। সো কনসেপ্টটা এটাই। তো এখন হচ্ছে তুমি যদি এক্সট্রা কিছু লিখতে পারো দ্যাটস বেটার, আমি যেগুলো বলছি আর কি। উদ্দীপকে নিয়ামত হোসেন 10 বছর ধরে চট্টগ্রামে একটি ব্যবসা মুদি দোকান করতেছে। এখন গ্রাহকদের রুচি অনুযায়ী সে পণ্য বিক্রি করে, তাই প্রতিষ্ঠানের প্রতিযোগিতার মাঝেও কি তার গ্রাহক বেড়েছে। নিজের ব্যবসায় পণ্য সরাসরি প্রতিযোগিতা বাড়ে কিভাবে? প্রতিযোগিতা বাড়ে হচ্ছে যখন তোমার আশেপাশে সেম ক্যাটাগরির আরও দোকান যখন বেড়ে যায়, তো অন্যান্য দোকানগুলোও কি সেম প্রোডাক্টই কি গ্রাহকদের দিচ্ছে। ওকে, তখন প্রতিযোগিতা বেড়ে যায়। সো অথবা কি আরও বেটার কোয়ালিটির প্রোডাক্ট যখন কি মার্কেটে চলে আসে। নিজের ব্যবসায়ের পণ্য সরাসরি ভোক্তার কাছে বিক্রি করায় তার সাথে তার সুসম্পর্ক গড়ে উঠেছে। এরূপ সম্পর্ক এক মালিকানা ব্যবসার একটি সুবিধা হিসেবে কি গণ্য হয়। সুতরাং বলা যায় গ্রাহকদের সাথে প্রত্যক্ষ সম্পর্ক সুবিধারই নিয়ামতের ব্যবসায় ফুটে উঠেছে। ওকে, এবার আসি বড় দোকান হওয়ার ক্ষেত্রে নিয়ামত হোসেনের করণীয় সম্পর্কে তোমার অভিমত প্রকাশ করো। সো বড় দোকান দেওয়ার ক্ষেত্রে নিয়ামত হোসেনের করণীয় সম্পর্কে, সো এখানে তার কি করণীয়? এক হচ্ছে সে ইদার তার বন্ধু রহিম থেকে পুঁজি নিতে পারে, অথবা সে কি ব্যাংকের ঋণও গ্রহণ করতে পারে। সো এই ক্ষেত্রে তোমার কি হতে পারে? এক্ষেত্রে যদি আমরা দেখি যে কি বড় দোকান হওয়ার ক্ষেত্রে নিয়ামত হোসেনের করণীয় হবে কি ব্যাংক থেকে ঋণ নেওয়া। সো ব্যবসায় পরিচালনা ও সম্প্রসারণের জন্য ব্যবসায় প্রতিনিয়ত অর্থ সংগ্রহ কাজ করতে হয়। সুবিধাজনক উৎস হতে পুঁজি সংগ্রহ করতে পারলে ব্যবসা পরিচালনা সহজ হয়। সো এখানে অংশীদারি ব্যবসায় যেই ধরনের মানে সমস্যাগুলো আছে বা অসুবিধাগুলো আছে, এগুলো এড়ানোর জন্য এটা একটা হতে পারে। আবার বড় ব্যবসায়ের ক্ষেত্রে ব্যাংক তোমাকে কি ইনাফ দিতে পারবে, কারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও কি সেম সমস্যাই রয়ে গেছে, কি পুঁজিগত সমস্যা, যে একজন মালিক, দুইজন মালিক, তিনজন মালিক সর্বোচ্চ কি একটা লিমিট পর্যন্ত কি তোমাকে পুঁজি দিতে পারবে বা তোমাকে মূলধন সরবরাহ করতে পারবে। অংশীদারি ব্যবসা এই সমস্যাটা সলভ করতে পারে নাই দেখেই কি কোম্পানি ব্যবসার কি
আবির্ভাব হয়েছে। ওকে, আবার অংশীদারি ব্যবসা বেশ কিছু কি ক্রিটিসিজম আছে। যেহেতু মালিক একাই ব্যবসাটা পরিচালনা করতে সক্ষম, আবার মার্কেটে যেহেতু অনেক প্রতিযোগিতা বেড়ে গেছে, সো মালিক নিজে একা বসে কি ব্যবসা পরিচালনা করাটা বেশি প্রেফারেবল। সো এক্ষেত্রে উদ্দীপকের নিয়ামত হোসেনের ব্যবসায় ভালো চলায় প্রতিযোগিতার মধ্যেও তার গ্রাহক বেড়েছে। এখন তিনি বড় দোকান দেওয়ার কথা ভাবছে, এই জন্য তার অধিক অর্থের প্রয়োজন। বন্ধু রহিম ব্যবসায় পুঁজি করতে চায়, আবার ব্যাংকও ঋণ দিতে চায়। সো এখানে ব্যবসায় পরিচালনা ও সম্প্রসারণের জন্য ব্যবসাকে প্রতিনিয়ত অর্থ সংগ্রহ কাজ করতে সুবিধাজনক উৎস থেকে কি ব্যবসা পরিচালনা করা, সুবিধাজনক উৎস থেকে যদি অর্থ আনা যায় তাহলে কি ব্যবসা পরিচালনা করা সহজ। এখন এদিকে তুমি চিন্তা করে দেখো, এই ব্যবসার ক্ষেত্রে সে একাই সক্ষম কি গ্রাহকদের প্রত্যক্ষ সেবা দিতে। সেই সাপেক্ষে সে ব্যাংক থেকে যদি ঋণ নেয় সেটা কি তার পরিধি বাড়াবে ব্যবসায়, বাট সে একাই কি ব্যবসাটা পরিচালনা করতে সক্ষম হবে। সো এক্ষেত্রে বন্ধুর থেকে পুঁজি নেওয়াই উত্তম। বন্ধুর কাছ থেকে পুঁজি নিলে তিনি কারণে অকারণে হস্তক্ষেপ করতে পারবেন, এমনকি ব্যবসার অংশীদারও হতে চাইতে পারেন। এক্ষেত্রে ব্যবসার পরিচালনা ব্যাঘাত ঘটবে। কিন্তু ব্যাংক ঋণ নিলে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে একটা সুদ দিতে হবে। তবে ব্যাংক কখনো ব্যবসায় পরিচালনার কি একটা হস্তক্ষেপ করবে না, মানে ব্যবসায় পরিচালনায় কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স বা মানে নাক গলাবে না আর কি। সো এতে ব্যবসায়ী যে মুনাফা হবে তার পুরোটাই কি মালিক নিজে ভোগ করবে। আর এসব দিক থেকে বিবেচনা করলে কি ব্যাংকে একটা উত্তম কি মানি সোর্স বা অর্থ সংস্থানের সোর্স হবে। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারছো যে কিভাবে আসলে ইয়েটা কাজ করে, যে কখন কখন ক্ষেত্রে তুমি আসলে অংশীদারির থেকে একটা ব্যাংকে প্রেফার করবা। ওকে, এখন যদি পরের সৃজনশীলটা দেখি, এটা কোথায় আসছে, বরিশাল বোর্ড। তো জনাব তাহের কলেজ রোডের একটি মণিহারি দোকানের মালিক সেম স্টেশনারি দোকানের মতোই। ওকে, সো কলেজ রোডের পাশে 4টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সো 4টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার কলেজের দোকানের আশেপাশে। তিনি লক্ষ্য করলেন আজকাল ছাত্রদের সব কিছুই ইন্টারনেট ভিত্তিক এবং এর ক্রমবর্ধমানের চাহিদা রয়েছে। মানে ইন্টারনেট ভিত্তিক পড়াশোনা বেড়ে গেছে, মানে অনলাইন ক্লাসের ভিত্তি বেড়ে গেছে। আর এর ক্রমবর্ধমান মানে এই ইন্টারনেট নির্ভরশীলতা কি দিন দিন বাড়তেছে। তিনি এই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইলেন, মানে নিজেকে অ্যাডজাস্ট করছে। তিনি 2টি কম্পিউটার ও 2টি মডেম কিনলেন। তার ব্যবসায় এখন গরম রুটির মতো বিক্রি চলছে। নাইস। সো তার ব্যবসায় এখন মানে গরম রুটি কি দোকানদার আসে কিনে নিয়ে যায় এমন অবস্থা আর কি। সো এটার সাথে তুলনা করছে, মানে তার ব্যবসা খুব ভালো চলতেছে আর কি। ব্যবসা সবুজবাতি। তো 2টা কম্পিউটার কিনছে আর 2টা মডেম কিনছে। মডেম হচ্ছে কি মানে ইন্টারনেট কানেকশনের জন্য মানুষ মডেম ইউজ করে, মানে কম্পিউটারের সিম কার্ড আর কি। সো এক মালিকানা ব্যবসা কি, আর এক মালিকানা ব্যবসায় কিভাবে পরিচালিত হয়। ঠিক আছে, এক মালিকানা ব্যবসা জানি যে কি এককভাবে ব্যবসায় কি হবে, গঠন হবে, নিয়ন্ত্রণ করবে, মালিক সরবরাহ করবে, মূলধন সরবরাহ করবে, ঝুঁকি বহন করবে, পরিচালনার দায়িত্ব নেবে, মুনাফা আর ক্ষতির এককভাবে ভোগ করবে, তাকে বলবো কি এক মালিকানা ব্যবসা। এবার আসে এক মালিকানা ব্যবসা কিভাবে পরিচালিত হবে। সো এক মালিকানায় গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসা সংগঠনকে এক মালিকানা ব্যবসা বলে। সো এক মালিকানা ব্যবসা মালিক একাই বহন করে, মানে একক প্রচেষ্টায় পুঁজি দিবে। মানে তুমি এক মালিকানা সম্পর্কে যা জানো সব এখানে লিখবে আর কি। সো ব্যবসায় প্রতিষ্ঠানে পুঁজি বিনিয়োগ করতে হয়। স্বল্প পুঁজি নিয়ে শহরে বা গ্রামে যে কোনো জায়গায় একটা ট্রেড লাইসেন্স নিয়ে সে ব্যবসায় পরিচালনা করবে, ব্যবসা গঠন করবে কি স্বাধীনভাবে কি করবে, সে ব্যবসাটা পরিচালনা করবে। সো এতে আইনগত আনুষ্ঠানিকতার জটিলতা নেই। শুধু ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে কি একটা ট্রেড লাইসেন্স গ্রহণ করতে হবে। সো এভাবে এক মালিকানা ব্যবসা সহজেই কি করতে পারবে, পরিচালনা করা সম্ভব। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি কোন প্রধান সুবিধাটি থাকায় ব্যবসাটি এত দ্রুত এগুচ্ছে। কোন প্রধান সুবিধা থাকায়? সো আমরা দেখি যে কি এই মণিহারি দোকানটা কি 4টা শিক্ষা প্রতিষ্ঠান আছে এমন একটা জায়গায় অবস্থিত। তার পাশাপাশি সে কি ব্যবসায় ট্রেন্ডিং যেদিকে যাচ্ছে, কি স্টুডেন্টরা ইন্টারনেট ভিত্তিক হচ্ছে, এই ইন্টারনেট ভিত্তি যে বা ইন্টারনেট নির্ভরশীলতা এটা দিন দিন বেড়ে যাচ্ছে, যার কারণে মালিক নিজে কি
খাপ খাইয়ে নিছে, মানে নিজেকে অ্যাডজাস্ট করছে, নিজেকে কি মানে ইমপ্রুভ করছে। ওকে, সো এই ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুবিধাটি থাকায় উদ্দীপকে এক মালিকানা ব্যবসাটা এত দ্রুত এগুচ্ছে। সেখানে খুব সুন্দর করে লিখছে যে কি দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুবিধাটি থাকায় উদ্দীপকের এক মালিকানা ব্যবসাটা কি দ্রুত আগাচ্ছে। সো এই দ্রুত সিদ্ধান্ত, এই ওয়ার্ডটাই কেন স্পেসিফিক্যালি ইউজ করছে, এটা হচ্ছে কি অংশীদারি ব্যবসা বা বড় কোম্পানি ব্যবসার একটা অসুবিধা। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে কি এটা একটা সুবিধা, যে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যে অনেকগুলো অংশীদার একসাথে বসে তারপর কি একটা ডিসিশন নিয়ে থাকে। ওকে, ধরো আমি একটা ডিসিশন দিলাম, তারপর আরেকজন অংশীদার অন্যটা ডিসিশন দিল, তো এই দুইটা ক্ল্যাশের কারণে কোনো একটা কাজ খুব দ্রুত করা যায় না। কোম্পানি ব্যবসার ক্ষেত্রেও কি বড় মিটিং ডাকাইতে হয়, সাধারণ সভা ডাকাইতে হয়, সো মিটিংয়ের পরে তারপর একটা সিদ্ধান্ত নেওয়া লাগে। সো এই ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুবিধাটা কি শুধুমাত্র এক মালিকানা ব্যবসায় থাকে। সো এক মালিকানা ব্যবসায় মালিক এককভাবে ব্যবসায় গঠন করে, নিয়ন্ত্রণ করে, মূলধন সরবরাহ করে, মুনাফা ভোগ করে। ব্যবসায় একটি বিশেষ সুবিধা হলো মালিক ব্যবসায় সিদ্ধান্ত একাই গ্রহণ করে। ওকে, সো একাই গ্রহণ করে, কারোর উপর নির্ভর করতে হয় না। সো উদ্দীপকে জনাব তাহের কলেজ রোডের একটি মণিহারি দোকানের মালিক। তিনি লক্ষ্য করলেন আজকে ছাত্ররা কি ইন্টারনেট নির্ভর হচ্ছে, এটা ক্রমবর্ধমান হয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে এই পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিয়েই কি তিনি দুইটা কম্পিউটার আর দুইটা কি মডেম কিনে ফেলছে। এখন তার ব্যবসায় অনেক ভালো চলছে। এক মালিকানা ব্যবসা হওয়ার কারণে পরিস্থিতি অনুযায়ী তিনি একাই এরূপ সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়েছে, ফলে তিনি ব্যবসাটা দ্রুত উন্নতি লাভ করছে। একজন এক মালিকানা ব্যবসার মালিক সহজেই একজন গহর কোশ্চেনটা যদি আমরা দেখি, একজন এক মালিকানা ব্যবসার মালিক সহজেই চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধান করতে পারে। তুমি কি একমত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। সো একজন মালিকানা ব্যবসায় সহজেই কি চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধান রেখে, আমি এর সাথে একমত। তো চাহিদা আর যোগান ব্যাপারটা কি? ডিমান্ড আর সাপ্লাই। সো ইংলিশে বলছি যদি বুঝতে সুবিধা হয় আর কি। তো চাহিদা বা ডিমান্ড হচ্ছে যে একটা নির্দিষ্ট এলাকার মানুষের একটা নির্দিষ্ট চাহিদা অনুযায়ী, কি তুমি সাপ্লাই দিবা বা তুমি তাদেরকে সেই প্রোডাক্টটা জোগাড় করে দিবা। সো এটাই কি চাহিদা ও যোগানের সামঞ্জস্য। এখন এক মালিকানা ব্যবসার সুবিধাটা হচ্ছে যে তুমি ব্যবসাটা পরিচালনা করতেছো একটা নির্দিষ্ট এরিয়াতে, একটা নির্দিষ্ট এলাকায়, যার কারণে তুমি যখন ব্যবসাটা পরিচালনা করো তোমার অন্যান্য আউটলেটের কথা চিন্তা করতে হয় না। যার কারণে তোমার যদি মনে করো তোমার ব্যবসাটা যদি ধরো দিকে উত্তরবঙ্গের দিকে হয়, ধরো দিনাজপুর রংপুরের দিকে হয়, তাহলে যেটা হবে যে ওখানে অনেক শীত পড়ে, শীতকালে প্রচুর শীত পড়ে। তাহলে তুমি কি করলা, তোমার কাপড়ের দোকানে নর্মাল সোয়েটারের থেকে বেশি আরো হেভি রকমের সোয়েটার রাখলাম। তার ফলে কি হয়েছে যে তোমার ব্যবসাটা ভালো পরিচালনা হচ্ছে, বা তুমি ব্যবসাটা কি ঠিকমতো পরিচালনা করতে পারতেছো। অথবা তোমার যদি একটা কারখানা হয়ে থাকে, যে কাপড় তৈরির কারখানা এক মালিকানায় গঠন করছো, এখন তুমি কি বেশি বেশি মোটা কাপড়ের জ্যাকেট বানানো শুরু করছো, যার কারণে তুমি কি ওই এলাকার যেই চাহিদাটা সেটা কি তুমি ইজিলি যোগান দিতে পারতেছো। এখন যদি তোমার অনেকগুলো আউটলেট হইতো, ধরো উত্তরবঙ্গে আছে একটা, কক্সবাজারের দিকে আছে একটা, ধরো কক্সবাজারের দিকে গরম পড়ে বেশি, ওকে, তো তোমার ধরো কারখানা একটা, তুমি চাইলে কি সব গরম কাপড় বানাইতে পারবা না, কারণ কি সেটা কক্সবাজারে বিক্রি হবে না, ঠিক আছে। সো এই ধরনের সামঞ্জস্যতা কিসে বজায় রাখা সম্ভব? এক মালিকানা ব্যবসায় বজায় রাখা সম্ভব, কারণ সে মালিক একাই সিদ্ধান্ত নেয়, মালিক একাই মূলধনের যোগান নেয়, মালিক একটা নির্দিষ্ট এরিয়ার জন্য কি ব্যবসাটা পরিচালনা করে, ওই এরিয়ার মানুষজনকে স্টাডি করলেই কি সে ইজিলি চাহিদাটা বুঝতে পারবে, আর তার দোকানে ওই এরিয়ার রুচিসম্মত বা রুচি অনুযায়ী প্রোডাক্ট দোকানে রাখবে। সো যে সমস্ত পণ্যের চাহিদা ক্রেতাদের রুচি বা পছন্দ অনুযায়ী দ্রুত পরিবর্তনশীল, সেই ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায়ী অধিকতর উপযুক্ত। সো এই লাইনটা অবশ্যই তোমার বইয়ে এক দুইবার পড়ছো, তুমি বুঝতে পারতেছো যে এই কেন এটার সাথে এই লাইনটা রিলেভেন্ট, যে ক্রেতাদের রুচি বা চাহিদা কি দ্রুত পরিবর্তনশীল, মানে ট্রেন্ডিং যে প্রোডাক্টগুলো, এটা যদি ট্রেন্ড খুব দ্রুত চেঞ্জ হয়, সো এই দ্রুত চেঞ্জিং ট্রেন্ডের জন্য কি এক মালিকানা ব্যবসাটা কি অধিকতর গুরুত্বপূর্ণ। সো উদ্দীপকে যারা মণিহার দোকানের মালিক ছিলেন, তার এক মালিকানা ব্যবসায় নমনীয়তার সুযোগ থাকায় এই ওয়ার্ডটা তোমরা মাস্ট ইউজ করবো, এই নমনীয়তা ওয়ার্ডটা। নমনীয়তা মানে ফ্লেক্সিবিলিটি।
নমনীয়তার সুযোগ থাকায় তিনি পরিবর্তিত পরিস্থিতিতে নিজেই কি দ্রুত খাপ খাইয়ে নিছে, ঠিক আছে? তো নিজেই খুব দ্রুত অ্যাডজাস্ট করে নিছে আর কি এই যে ট্রেন্ডিংয়ের সাথে ফ্লেক্সিবিলি। তিনি যখন দেখলেন যে বর্তমান ছাত্রদের সব কাজেই কি ইন্টারনেট ভিত্তিক হয়ে গেছে, তিনি দ্রুত একটা সিদ্ধান্ত নিছে কি কম্পিউটার আর মডেম ক্রয় করার। এখন ব্যবসায়ীকে সময় মতো পরিবর্তনশীল পরিস্থিতিকে সামনে রেখে ব্যবসায় পরিচালনা করতে হয়। জনাব তাহের এক মালিকানা ব্যবসায় মালিক হয় তিনি ক্রেতা ও ভোক্তাদের কাছাকাছি অবস্থান করে। এক মালিকানা ব্যবসার একটা সুবিধা কি, তারা প্রত্যক্ষ সেবা দিতে পারে বা একটা প্রত্যক্ষ সেবা না, মানে প্রত্যক্ষ সম্পর্ক বিল্ড করতে পারে। সো তাই তাদের রুচি ও চাহিদার সাথে সঙ্গতি রেখে প্রয়োজন মতো পণ্যের যোগান নিশ্চিত করতে পারেন। এভাবে এক মালিকানা ব্যবসা সহজেই চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধান করতে পারে। ঠিক আছে, আই হোপ তোমরা এই সৃজনশীলটা মোটামুটি ক্লিয়ার যে কিভাবে আসলে যোগান আর ডিমান্ড আর সাপ্লাইটা বন্টন মানে ব্যালেন্স করা সম্ভব। সো এবার একটা সৃজনশীল দেখবো, সেটা কি রাজশাহী বোর্ডেও আসছে আবার চট্টগ্রাম বোর্ডেও আসছে, মানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো কাজল স্থানীয় কৃষক থেকে সবজি সংগ্রহ ও বাছাই করে। কাজল কি করে, স্থানীয় মানে নিজের এলাকার কৃষকদের থেকে সবজি সংগ্রহ করে আর বাছাই করে, মানে সংগ্রহ বাছাই আর কি, মানে ভালো ভালো প্রোডাক্টগুলা বাছাই করে সরাসরি ভোক্তার নিকট সরবরাহ করে। অল্প দিনের মধ্যে সে ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করে এবং ব্যবসায় সফলতা আসে, মানে সে ভালো প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে দেখে কি সে এই সুবিধাটা পাচ্ছে। ব্যবসা সম্প্রসারণের জন্য সে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের শর্তে বন্ধু মিরাজের নিকট থেকে 30,000 টাকা গ্রহণ করে। সো ব্যবসা সম্প্রসারণের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের শর্তে বন্ধু মিরাজের নিকট থেকে কি 30,000 টাকা গ্রহণ করে। সো এক্ষেত্রে তুমি যদি দেখো যে কি কাজল একজন ব্যবসায়ী, সে কি করে মানে কম দামে স্থানীয় বা তার এলাকার কৃষকদের থেকে প্রোডাক্টগুলা মানে সবজি ক্রয় করে সে ভোক্তাদের নিকট বাজারে বিক্রি করে। এখন সে ব্যবসাটা সম্প্রসারণ করতে চায়, যেহেতু ব্যবসাটা কি বড় হয়েছে। এই ক্ষেত্রে সে তার বন্ধু থেকে হেল্প চাইছে। এক্ষেত্রে বন্ধু কিন্তু অ্যাকচুয়ালি তার ব্যবসায় ইনভেস্ট করছে না, সে তার বন্ধু থেকে সিম্পলি ধার নিছে। সো ধার নেওয়ার কারণে তার বন্ধু অ্যাকচুয়ালি মালিক হিসেবে এই ব্যবসায় কোনো ধরনের অবদান রাখতেছে না, একজন পাওনাদার হিসেবে অবদান রাখতেছে। ওকে, সো তোমরা উদ্দীপকটা বুঝছো। এবার আসি কর খতে। শিল্প কি, একমালি ব্যবসায় অসীমদায় বলতে কি বুঝো? সো আমরা এই দুইটাই কি অলরেডি পড়ছি, তাও যদি আমরা দেখি যে কি প্রকৃতি প্রদত্ত সম্পদ, সো প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে তা কি উপযোগ সৃষ্টি বা মানুষের ব্যবহারের উপযোগী করে তোলার জন্য কি মানুষের ব্যবহারের উপযোগী পণ্যে রূপান্তর করাকে কি বলবো আমরা? শিল্প বলবো। সো শিল্পের কাজ কি প্রাকৃতিক সম্পর্ক আহরণ, সেটা কি মানুষের ব্যবহারের জন্য কি একটা উপযোগ সৃষ্টি করা বা প্রক্রিয়াজাত করা বা রূপান্তর করা। ওকে, সো এবার আসি এক মালিকানা ব্যবসায় অসীমদায় জিনিসটা কি। আমরা অলরেডি বলছি শুরুতে যে অসীমদায় হলো ব্যবসায়ের ব্যবসায় যতটুকু দায় বা দায়িত্ব সৃষ্টি হয় তার সবটুকুই মালিক বহন করতে হয়, যার কারণে কোনো সীমা নির্দিষ্ট। আচ্ছা দাঁড়াও, কোশ্চেনটা কি ছিল? এক মালিকানা ব্যবসায় অসীমদায় বলতে কি বোঝো? সেখানে প্রপারলি অ্যান্সারটা দেয় নাই। এখানে প্রপার অ্যান্সারটা হবে হ্যাঁ, যে সরবরাহকৃত মূলধন দ্বারা মানে ব্যবসায় সরবরাহকৃত বা ব্যবসায় বিনিয়োগকৃত মূলধন দ্বারা দায় পরিশোধ করা না হলে মালিকের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে কি দেনা বা পাওনাদার পরিশোধ বা পাওনাদার সুদ করতে হয়, যার কারণে এক মালিকানা ব্যবসায় দায় অসীম হয়ে থাকে। সো এই লাইনটা তার শুরুতে লেখা উচিত ছিল, তো এই লাইনটা শুরুতে লিখবা। ওকে, তারপর তুমি এই লাইনগুলো লিখতে পারো যে কি ব্যবসায়ী কি যতটুকু দায় সৃষ্টি হয় মাঝে মাঝে কি মালিক তার পুরোটা দায় পরিশোধ করতে পারে না। যখন মালিক তার পুরোটা দায় পরিশোধ করতে পারে না, তখন মালিক তার ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তিগত জমি জামা এগুলো বিক্রি করে কি করতে হবে? তার দায়টা পরিশোধ করতে হবে। সো এক মালিকানা ব্যবসায় মালিক যেমন একা সমস্ত মুনাফা ভোগ করে, ঠিক তেমনই একা সকল ধরনের ঝুঁকি, সকল ধরনের দায়, সকল ধরনের লোকসান সে ভোগ করবে। তো তেমন কি সমস্ত দায় তার একাই কি করতে হবে? বহন করতে হবে। আচ্ছা, উদ্দীপকে বর্ণিত গতে যদি দেখি যে উদ্দীপকে বর্ণিত কাজলের ব্যবসাটি কোন ধরনের? কাজলের ব্যবসাটি কোন ধরনের? অবশ্যই আমরা বুঝতেছি কি এটা একটা এক মালিকানা ব্যবসা। এটা বোঝার কারণ কি? কারণ সেই কি কাজল স্থানীয় কৃষক থেকে সবজি গ্রহণ করে বাছাই করে সরাসরি ভোক্তাদের নিকট তা সরবরাহ করে।
সো অল্প দিনের মধ্যে সে দৃষ্টি আকর্ষণ করে, সে যেহেতু সে নিজেই ব্যবসাটা পরিচালনা করতেছে। আর পরের লাইনটায় কি, পরের লাইনটায় আমরা বুঝেছি যে কি সে সে কি একজন অংশীদার না, তার থেকে কি সিম্পলি টাকা ধার নিয়ে আনা হয়েছে, ধার নিয়ে আনার বিনিময়ে কি তাকে অর্থ প্রদান করবে, মানে সুদ দিবে আর কি, ব্যাপারটা হচ্ছে এমন। সো এক মালিকানা ব্যবসা। আচ্ছা, এবার তুমি তোমার নলেজটা শেষ করবা যে এক মালিকানা হচ্ছে কি একক মালিকানায় গঠিত হবে, পরিচালিত হবে, নিয়ন্ত্রিত হবে। একক মালিকানা থাকায় ইচ্ছা করেই সীমিত মূলধন নিয়ে কি সহজেই এই ব্যবসা গঠন করা সম্ভব। এক মালিকানা ব্যবসা লাভ ক্ষতি কি মালিক নিজেই কি ভোগ করে। তো সমস্ত দায় দেনা কি মালিকের একাই বহন করতে হয়, ঠিক আছে? যত দায় দেনা আছে মালিক একাই বহন করে, এগুলো তুমি জানো। এবার আছে উদ্দীপকের ব্যাপারটা। উদ্দীপকে আমরা কি দেখছি যে কাজল স্থানীয় কৃষক হতে সবজি সংগ্রহ করে বাছাই করে ভোক্তাদের নিকট বিক্রি করে, অল্প দিনের মধ্যে সে ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করে ও ব্যবসায় সফলতা অর্জন করে। তো কাজলের সবজির ব্যবসায়টি যে সে কি একাই নিয়ন্ত্রণ করে, সে একাই কি নিয়ন্ত্রণ ও পরিচালিত করে। এতে লাভ হলে সে একাই ভোগ করে, আবার একাই ভোগ করে তেমন লোকসান হলেও কি সে একাই ভোগ করবে। তো ব্যবসাটি সাথে কাজলের সম্পর্ক কি প্রত্যক্ষ সম্পর্ক। তো ব্যবসার সাথে কাজলের সম্পর্কটা কি প্রত্যক্ষ সম্পর্ক। তো প্রত্যক্ষ সম্পর্ক বজায় রেখে সে কি ক্রেতা আকৃষ্ট করে, প্রত্যক্ষ সম্পর্ক বজায় রেখে সে ক্রেতা আকৃষ্ট করে যা এক মালিকানা ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট। সো তার ব্যবসাটা কি এত ভালো করার কারণ হচ্ছে কি তার ভোক্তাদের সাথে তার সম্পর্ক ভালো, ভোক্তারা তার প্রতি লয়াল। ওকে, সো এই কথাগুলো এখানে উল্লেখ করছে। তুমি চাইলে উদ্দীপকের যে লাস্টের লাইনটা আছে সেটাও কি এখানে ইনক্লুড করতে পারো যে কি, সো এটা অংশীদারি ব্যবসায় না, কারণ এখানে হচ্ছে তার বন্ধু, না ইনক্লুড করলেও চলবে, বাট ইনক্লুড করতে পারো যে কি তার বন্ধু থেকে সে সিম্পলি কি টাকাটা ধার নিছে, একজন অংশীদার হিসেবে সেই বন্ধু কি অর্থ প্রদান করে নেয়। ওকে, তো কাজলের ব্যবসায়িক সফলতা অর্জন তার ব্যবসায়িক কৌশলগুলোর ফল। সো তার ব্যবসায় সফলতা অর্জন কি তার অ্যাকচুয়ালি ব্যবসায় যে কৌশলগুলো, সেই যে কৌশলগুলো অ্যাপ্লাই করতেছে সেটারই কি একটা ফলাফল। ওকে, সো এটা কি এখন তোমার একটু ব্যাখ্যা করতে হবে। সো উক্তিটা কি, কথাটা কি অবশ্যই যুক্তিযুক্ত কারণ হচ্ছে কি এক মালিকানা ব্যবসা যে কোনো ব্যক্তি খুব সহজেই গঠন করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে এই ব্যবসা সহজে কি সফলতা অর্জন করা যায়। তো সুষ্ঠুভাবে নৈতিকভাবে মূল্যবোধ বজায় রেখে ব্যবসা যদি পরিচালনা করে অবশ্যই কি সে সফলতা অর্জন করতে পারবে। সো এই ব্যবসার অন্যতম সমস্যা হলো কি মূলধন সমস্যা। তবে পর্যাপ্ত মূলধন সংগ্রহ করে ব্যবসাটা একাকী পরিচালনা করাই উত্তম। একা পরিচালনা করলে কি হবে, সে একাই কি তার নিজের, একটা মানুষ তো কি আমি কতটুকু নৈতিক, আমি কতটুকু নীতিমালা মেনে চলি সেটা আমার থেকে ভালো আর কেউ জানবে না। এখন আমি অন্য একটা মানুষেরটা অবশ্যই জানবো না প্রপারলি, কারণ আমি ওকে দেখে বা ওর বেসিক চালচলন দেখে কি একদম ওকে বলতে পারবো না সে কি একজন সৎ ব্যবসায়ী নাকি একজন অসাধু ব্যবসায়ী। আমি তাকে অংশীদার বানাই তাহলে একটা প্রবলেম ক্রিয়েট হইতে পারে। সো এই ক্ষেত্রে ব্যবসাটা কি যত ব্যবসাটা তখন সফল হবে যখন কি আমি একাই পুরো ফুল টাইম ব্যবসায় পরিচালনার কাজে নিযুক্ত, একাই কি ভোক্তাদের সাথে সুন্দর সম্পর্ক যখন আমি গঠন করি। সো কাজল সবজি ব্যবসায়ী, সে তার ব্যবসায় অল্প দিনের মধ্যেই কি সফলতা অর্জন করে। ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন, এই জন্য কাজল প্রতি মাসে কি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের শর্ত বন্ধু রিয়াজের কাছ থেকে 30,000 টাকা গ্রহণ করে। সো কাজল অর্থ সংগ্রহে কৌশল অবলম্বন করেছে। সো এখানে তারা কি লাস্ট লাইনটাকে কি একটা কৌশল হিসেবে গ্রহণ করছে, মানে কৌশল হিসেবে দেখাইছে। তুমি কি লাস্টের লাইনটাকে তো কৌশল হিসেবে দেখাবাই, কি অর্থ সংস্থানের একটা কৌশল হিসেবে দেখাবাই, তার পাশাপাশি সে যে গ্রাহকদের সাথে কি খুব ভালো সম্পর্ক বজায় রাখতেছে, সে যে গ্রাহকদের সাথে খুব সুন্দর একটা মানে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতেছে, গ্রাহকদের বাছাইয়ের মাধ্যমে ভালো প্রোডাক্ট প্রোভাইড করতেছে, এই কনসেপ্টগুলোও কি তুলে আনলো। সে তার বন্ধুকে অংশীদার হিসেবেও কি গ্রহণ করতে পারত। এক্ষেত্রে তিনি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হতো না, মানে সে যদি তার বন্ধুকে অংশীদার হিসেবে গ্রহণ করতো তাহলে তার ওই বন্ধুকে তার কি একটা নির্দিষ্ট পরিমাণ সুদ দেওয়া লাগতো না হইলে আর কি, এটা বুঝছো। সো কিন্তু কাজল নিজেই কি একক স্বাধীনতা বজায় রাখা এবং ব্যবসায়ীকে একক সিদ্ধান্ত কি এককভাবে গ্রহণের জন্য মিরাজকে অংশীদার করেনি। এক্ষেত্রে মূলধনগত সমস্যাও দূর হয়েছে, পাশাপাশি পরিচালনগত কোনো সমস্যাও হচ্ছে না। তাই বলা যায় ব্যবসায়ী সাফল্য অর্জনে দক্ষতা ও নিজস্ব কৌশল প্রয়োগ প্রয়োজন। সেখানে অনেকগুলো হয়েছে, আমি তোমাকে যেটা বললাম, ফার্স্ট অফ অল সে অর্থ সংগ্রহের ক্ষেত্রে একটা কৌশল ব্যবহার করছে, দ্বিতীয়ত কি একক স্বাধীনতা বজায় রাখছে,
একক সিদ্ধান্ত গ্রহণ করতেছে, একক সিদ্ধান্ত গ্রহণ করার ফলে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেছে আর কি, লেট হচ্ছে না। আবার হচ্ছে কি মূলধনগত সমস্যাও কি দূর হচ্ছে ঋণ নেওয়ার মাধ্যমে। তাহলে কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে না, তাই কি তার ব্যবসাটা কি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। সো একক মালিকানা ব্যবসা চ্যাপ্টারটা মোটামুটি শেষ। এখন একক মালিকানা ব্যবসার ব্যাপারে তোমাকে যেটা আমি টিপস দিতে পারি সেটা হচ্ছে যে যখন তুমি একক মালিকানা, যখন তোমার পুরো সৃজনশীলটা একক মালিকানা ব্যবসা থেকেই আসবে, তখন তুমি চেষ্টা করবা খুব গুণগান গাইতে একক মালিকানা ব্যবসায়, ঠিক আছে। তুমি ভুলে যাইতে হবে যে অংশীদারি ব্যবসার কিছু সুবিধার দিক আছে, তোমার ভুলে যেতে হবে যে কোম্পানির ব্যবসার কিছু সুবিধার দিক আছে। তো তুমি যখন এই জিনিসগুলো ভুলে যাবা তখন কি তুমি তোমার টোটাল ফোকাসটা একক মালিকানা ব্যবসায় দিতে পারবা। আর তোমার কি কোশ্চেনটা খুব বেশি আরও বেশি কনসেপ্ট নিয়ে আসবে, আরও ফেভারেবল হবে আর কি, তুমি আরও ফেভারেবলভাবে জিনিসটাকে তুলে ধরতে পারবা। ওকে, সো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে।